আজকে বৃত্তগতি চ্যাপ্টারের দ্বিতীয় ভিডিওটা আমি নিয়ে এসেছি। এখানে চ্যাপ্টারের দ্বিতীয় পোর্শনের থিওরিগুলো সবগুলোই আলোচনা করে দেবো। তো প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে সমবৃত্তীয় গতি। তো সমবৃত্তীয় গতিটা কি? দেখো, নামের মধ্যেই ভাবনাটা আছে। সমবৃত্তীয় গতি মানে সোজা কথায় বৃত্তপথে ঘুরবে এবং বৃত্তপথে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। অন্যভাবে বলতে পারি যে বৃত্তপথে ঘোরার সময় তার দ্রুতিটা ধ্রুবক থাকবে, কিন্তু বেগকে তুমি এক্ষেত্রে ধ্রুবক বলতে পারবে না, কারণ যখনই বৃত্তপথে সে ঘুরছে তখন কিন্তু বেগের অভিমুখ প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে। তোমরা জানো, তোমাদের আমি অলরেডি বলেছি যে বেগের অভিমুখ হয় বৃত্তপথে স্পর্শক বরাবর। তো যে কোনো একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে গেলেই স্পর্শকটা আলাদা হয়ে যাচ্ছে, ফলে বেগের অভিমুখটাও আলাদা হয়ে যাচ্ছে। তো এই কারণে সমবৃত্ত গতির ক্ষেত্রে মনে রাখতে হবে যে দ্রুতিটা ধ্রুবক থাকে, কিন্তু বেগটা ধ্রুবক থাকে না। আর কৌণিক বেগ তো অবশ্যই ধ্রুবক থাকবে, অর্থাৎ বৃত্তপথে ঘুরবে এবং সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এইটুকুন কথা মাথায় রেখো। তাহলে আশা করি সমবৃত্তীয় গতি কী তোমরা বুঝতে পারলে। এরপরে চলে আসছি অভিকেন্দ্র ত্বরণ। অভিকেন্দ্র ত্বরণ, তাহলে এই ত্বরণটার অভিমুখ কোন দিকে? কেন্দ্রের দিকে। বিষয়টা কি একটু বুঝি। দেখো, তোমার সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে। সে কবে থেকে ঘুরছে? বহুকাল থেকে। পৃথিবীর তার চারিদিকে চাঁদ ঘুরছে। আকাশগঙ্গা ছায়াপথে একটা সাপোজ একটা কেন্দ্র আছে, তার চারিদিকে সূর্য বৃত্তাকার পথ না হলেও একটা পথ আছে, অতিক্রম করছে। সেই কেন্দ্রে একটা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল আছে, অবশ্যই যে কোনো ছায়াপথের কেন্দ্রে থাকে। আর তাহলে এরা কেন ঘুরছে? তোমার মনে হলো তাই তো, তাহলে আমি ওই টেবিলের উপর একটা ছোট্ট পাথরের টুকরো পড়ে আছে, আমি ওকে বললাম এই তুই আমার চারিদিকে ঘুরতো, তাহলে কি ঘুরবে? কখনোই ঘুরবে না। তাহলে ওকে যদি আমার চারিদিকে ঘোরাতে হয় তাহলে আমাকে নিশ্চয়ই একটা ব্যবস্থা নিতে হবে। কী ব্যবস্থা? দড়ি দিয়ে ওটাকে বাঁধতে হবে। বেঁধে এবার আমার আঙুলটাকে কিন্তু, দড়ি বাঁধা আঙুলটাকে সবসময় কিন্তু এরকম করতে হবে, মানে ওর ওপর যেন একটা বল প্রয়োগ করতে হবে অল টাইম। কোন দিকে? এই আঙুলের দিকে। ওই দিক চলে যাচ্ছে, আঙুল দিয়ে টানলাম, এদিক চলে যাচ্ছে, আঙুল দিয়ে টানলাম, মানে যেন আঙুলটা এরকম করছি, তার সাথে সাথে ও কিন্তু ঘুরতে শুরু করলো। তার মানে দেখো, তাহলে ওখানে পৃথিবী বা চাঁদ ওরা কেন ঘুরছিল? নিশ্চয়ই ওখানেও এরকম কোনো টান আছে। তোমরা সেই টানটা জানো, সেটা হচ্ছে মহাকর্ষীয় আকর্ষণ বলের টান। তাহলে দেখো, যেটা বিষয় সেটা হচ্ছে যে যখনই একটা বস্তু আর একটা বস্তু চারিদিকে এমনি ঘোরে না, ঘোরাতে গেলে একটা বলের প্রয়োজন। সেই বলটা কোন দিকে কাজ করবে? অবশ্যই যে বিন্দুর চারিদিকে সে ঘুরবে সেই বিন্দু অভিমুখে কাজ করবে। তো যেহেতু সেই বিন্দু অভিমুখে কাজ করছে, সেই জন্যই বলটাকে আমরা বলছি অভিকেন্দ্র বল। আর এই বলের দরুন যে ত্বরণ, সেই ত্বরণটা কোন দিকে কাজ করছে? সোজা কথা, বস্তুর উপর কাজ করছে। কোন বস্তুর উপর? যে বস্তুটা ঘুরছে সেই বস্তুর উপর কাজ করছে। কোন দিকে? ঘূর্ণন কেন্দ্রের দিকে বা ঘূর্ণন অক্ষের দিকে। এই যে ত্বরণ, এই ত্বরণটাকে আমরা বলি অভিকেন্দ্র ত্বরণ। তাহলে সংজ্ঞাগুলো মুখস্থ করে নেবে। তাহলে যখন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে তখন বস্তুর উপর বৃত্তাকার পথের কেন্দ্রের দিকে বা অক্ষের দিকে যে ত্বরণ কাজ করে সেই ত্বরণটাকে আমরা বলছি অভিকেন্দ্র ত্বরণ। আসলে এই ত্বরণটা কাজ করে, অর্থাৎ এই বলটা কাজ করে বলেই কিন্তু বস্তুটা ঘুরছে, এটা মাথায় রাখতে হবে। তো আমরা অভিকেন্দ্র ত্বরণটার ব্যাপারটা কি বুঝে গেলাম, বলটা কি বুঝে গেলাম। এইবার আমরা খাতায় কলমে এর রাশিমালাটা বের করে নেব। তো রাশিমালা বের করার আগে তোমাদের আর দুটো বল সম্পর্কে একটু জানিয়ে রাখি আমরা। দেখো, আমাদের বাড়ির পাশে একটা নতুন কুকুর নিয়ে এসেছিল, সাদা রঙের কুকুর, ছোট্ট স্প্যানিয়েল। তো কুকুরটা তখনও বেশ ভালো মানেনি, ওকে বেঁধে রাখতো একটা গাছের সাথে। তো কুকুরটা যখন অধৈর্য হয়ে যেত, আর ভালো লাগতো না সেখানে থাকতে, ও কিন্তু ছুটে চলে যাওয়ার চেষ্টা করতো, কিন্তু যেতে পারতো না, কারণ দড়ি দিয়ে তো বাধা আছে। ফলে কিছুক্ষণ পরে দেখতাম কুকুরটা রেগে গিয়ে ছুটে পালানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। এবং তার ফলে কি হচ্ছে, গাছের চারিদিকে বাঁই বাঁই করে ঘুরতে শুরু করছে। দেখবা বড় খুঁটি দিয়ে বাঁধা আছে মাঠে,
যেটুকুন ঘাস চারিদিকে ছিল খাওয়া হয়ে গেছে, ঘাস শেষ, দূরের ঘাসগুলো আর নাগালে পাচ্ছে না, বড় জিভ বার করেছে, জিভ বার করেও নাগালে পাচ্ছে না, তখন কিন্তু ও কিন্তু একটা বৃত্তাকার পথে ঘুরতে শুরু করে। দেখুন বৃত্তাকার পথ বরাবর ঘাসগুলো খাওয়া হয়ে যায়। তো এই যে বৃত্তাকার পথে ওরা ঘুরছে কেন, তার কারণ কিন্তু ওরা কিন্তু বৃত্তাকার পথে ঘোরার চেষ্টা করছে না, ওরা পালানোর চেষ্টা করছে। কিন্তু দড়ির একটা টান ওদের ওপর কাজ করছে কোন দিকে, ওই যে খুঁটিতে বাঁধা আছে মানে বৃত্তাকার পথের কেন্দ্রের দিকে, এবং সেই টানটার দরুনই কিন্তু ওরা বৃত্তাকার পথে অজান্তেই ঘুরে যাচ্ছে। তো এই যে টান, এই যে বল, এই বলটার নাম অভিকেন্দ্র বল, আমরা অলরেডি জেনে ফেলেছি। তো দেখো এইভাবে গরুটা ঘুরতে ঘুরতে একটু পরে কিন্তু খুঁটিটা উপড়ে যায় অনেক সময়। তাহলে খুঁটি কেন উপড়ায়? তাহলে আমরা যদি এরকমভাবে ভাবি যে দড়ি গরুর ওপর একটা টান প্রয়োগ করছে কোন দিকে, বৃত্তাকার পথের কেন্দ্রের দিকে, তাহলে তার প্রতিক্রিয়া, আসলে ব্যাপারটা উল্টোভাবে ভাবছি, গরুটাই আসলে টেনেছিল খুঁটিটাকে, তার প্রতিক্রিয়াটাই হচ্ছে খুঁটি কর্তৃক গরুর ওপর টান। কিন্তু এখানে আমরা সেই বৃত্তাকার গতি নিয়ে আলোচনা করছি, তো যে বস্তুর উপর একটা বল প্রয়োগ হবে তবেই বস্তু ঘুরবে, তো সেই বলটা আগে প্রয়োগ হচ্ছে বলে ধরে নিই, ওটা একটা উদাহরণ মাত্র গরুটা অবশ্যই। তাহলে খুঁটি কেন উপড়ালো? গরুর ওপর টান ছিল খুঁটির দিকে, তার প্রতিক্রিয়া বা তার ক্রিয়াই ভাবো না কেন, এটা প্রতিক্রিয়া ভাবো না কেন, সেটা কার ওপর? খুঁটির ওপর। কোন দিকে? গরুর দিকে। তাহলে এই যে অভিকেন্দ্র বল, তার একটা প্রতিক্রিয়া বল অবশ্যই থাকবে। সেই প্রতিক্রিয়া বল কার উপর কাজ করে? ওই ঘূর্ণন কেন্দ্র বা ঘূর্ণন অক্ষের উপর। কোন দিকে কাজ করে? যে বস্তুটা ঘুরছে তার দিকে, অর্থাৎ ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। তাহলে ওটা ছিল অভি, তাহলে এটা বাইরের দিকে, তাহলে এটা হলো অপ, এবং এই বলটা হচ্ছে অপকেন্দ্র প্রতিক্রিয়া। তাহলে অভিকেন্দ্র বলের প্রতিক্রিয়া বলটার নাম হচ্ছে অপকেন্দ্র প্রতিক্রিয়া। অভিকেন্দ্র বল কার উপর কাজ করে? যে বস্তুটা ঘুরছে তার উপর। কোন দিকে? ঘূর্ণন কেন্দ্রের দিকে। আর অপকেন্দ্র প্রতিক্রিয়া কাজ করবে কার উপর? ঘূর্ণন কেন্দ্র বা ঘূর্ণন অক্ষের উপর। কার দিকে? বস্তুর দিকে। তাহলে আশা করি ক্রিয়া প্রতিক্রিয়া বল দুটো বুঝতে পারলে। দুটো বলই বাস্তব বল এবং ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে সৃষ্টি হচ্ছে একে অপরের। তাহলে আশা করি এই দুটো বল তোমরা কনফিউশন থাকবে না। ও অপকেন্দ্র প্রতিক্রিয়া বলটা কিন্তু বইয়ে উল্লেখ নেই, আমি তোমাদের জানিয়ে দিলাম। আর একটা বল কাজ করে যেটাকে অপকেন্দ্র বল বলি। তো সেটা আবার কি? দেখো অপকেন্দ্র বল, তাহলে এটাও কেন্দ্র থেকে বাইরের দিকে কাজ করবে এবং মাথায় রাখবে এটা বস্তুর দিকে কাজ করবে, বস্তুর উপর কাজ করবে। তো এই বলটা কিন্তু আমরা সবাই অল্প বিস্তর ফিল করেছি। ছোটোবেলায় সেই যে দোলনাটা ছিল মেলাতে গেলে অনেকে তোমরা চড়তে, আমি চড়িনি অবশ্য। সেটা কি সেই ছোটো ছোটো ঘোড়া সাজানো থাকে বা গাড়ি সাজানো থাকে, তার উপর ছেলেপিলেদের বসিয়ে দেয়, বা অনেক জায়গায় পার্কে খেলনা থাকে যে কিছু কিছু জায়গায় বসা যায়, সেটা ঘুরতে পারে। তো যখনই জোরে ঘোরানো হয় ছেলেপিলে কিন্তু প্রথমে মজা পেলেও যদি জোরে ঘোরানো হয় ছেলেপিলে কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে। তো তখন বা দেখবা মেলায় অনেক সময় দোলনা এরকম থাকে, এইভাবে ঘোরা দোলনা, তার উপর বসিয়ে দিলে যখন জোরে ঘোরে তখন কিন্তু মানুষজন একটু আতঙ্কিত হয়ে যায়। আতঙ্কিত কেন হয়? আমরা বাইরে থেকে দাঁড়িয়ে আমরা হাসি, আমরা বলছি কী করছে রে, চেঁচাচ্ছে কেন, এরকম করছে কেন, আমরা বাইরে দাঁড়িয়ে হাসছি, কিন্তু ওরা কিন্তু বেশ আতঙ্কিত হয়ে যাচ্ছে। তাহলে এটা কেন হয়? এটা কেন হয় বুঝতে গেলে কি তোমাকে কিন্তু দোলনাটা চড়তে হবে, নাহলে তুমি বুঝতে পারবে না, বাইরে থেকে হাসিই পাবে। তা ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যখনই ঘুরছে তখনই সে বুঝতে পারছে সে যেন বাইরের দিকে ছিটকে যাবে। যখনই জোরে ঘুরছে তখন সেই বাইরের দিকে ছিটকে যাওয়ার প্রবণতাটা আরও বেড়ে যাচ্ছে। এই যে বাইরের দিকে ছিটকে যাওয়ার প্রবণতা, এটা কিন্তু কেউ ওকে বাইরের দিকে ঠেলে দিচ্ছে না। যখনই ও যেটায় বসে আছে সেটা ঘুরছে তখনই ওর মধ্যে প্রবণতাটা জন্ম নিচ্ছে। এই যে বল যেটা ওকে বাইরের দিকে ছিটকে দিচ্ছে সেটা কিন্তু কোনো ক্রিয়া প্রতিক্রিয়াজনিত নয়, কেউ ওকে ধাক্কা মারছে না, কিন্তু যেন একটা ভুতুরে বলের ওপর কাজ করছে। যখনই ও যেখানে বসে আছে সেটা ঘুরতে শুরু করছে। এই বলটারই নাম হচ্ছে অপকেন্দ্র বল। এটা একটা অলিক বল, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়ার দরুন এই বলের সৃষ্টি হচ্ছে না। তাহলে এই বলের সৃষ্টি কেন হচ্ছে? তার কারণ সে যে নির্দেশতন্ত্রে আছে সেই নির্দেশতন্ত্রটা হচ্ছে ত্বরণযুক্ত নির্দেশতন্ত্র। কেমন? ওই যে উদাহরণটা দিলাম, ওই যে বৃত্তপথে ঘুরছে, বৃত্তপথে ঘুরলে পরে এই নির্দেশতন্ত্রটার ত্বরণযুক্ত, অভিকেন্দ্র ত্বরণ তো করলেই ত্বরণযুক্ত নির্দেশতন্ত্র হয়ে যাবে। ফলে বস্তুগুলোর ওপর একটা বল কাজ করবে যেটাকে অলিক বল বলি। তোমরা জানো ত্বরণযুক্ত নির্দেশতন্ত্রকে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বলে, এবং অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে একটা বল কাজ করে যেটাকে আমরা ফ্রিকটিসিয়াস ফোর্স বা অলিক বল বলি। তো এই অলিক বলটাই হচ্ছে অপকেন্দ্র বল, যেটা ঘুরন্ত নির্দেশতন্ত্রে কাজ করে। তাহলে আশা করি অপকেন্দ্র বলের ব্যাপারটা বোঝা গেল। সংজ্ঞাটা কেমন দিয়েছে যে আসলে অলিক বল বুঝতে গেলে
যে বুঝতে চায় তাকে কিন্তু ওই বস্তুটার সঙ্গে ওই বৃত্তাকার পথে ঘুরতে হবে। তাহলে ওই জন্যই সংজ্ঞা দিয়েছে যে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, কোনো একটা পর্যবেক্ষক যদি বস্তুর সাথে ওই একই বৃত্তাকার পথে ঘোরে, তখন সে বুঝতে পারবে বস্তুর ওপর বৃত্তের কেন্দ্র থেকে একটা বল ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে কাজ করছে। এই বলটাকে আমরা নাম দিয়েছি অলিক বল। এক্ষেত্রে হচ্ছে অপকেন্দ্র বল। মজার ব্যাপার হচ্ছে অভিকেন্দ্র বল, অপকেন্দ্র প্রতিক্রিয়া, অপকেন্দ্র বল, তিনটে বলেরই রাশিমালা, অর্থাৎ যে বল সমান সামথিং কিছু পাবো, সেটা কিন্তু সেম রাশিমালা, সেম ফর্মুলা। তাহলে আমরা শুধু অভিকেন্দ্র বলের রাশিমালাটা বার করে নেব, তাহলে ওদের রাশিমালাটা অটোমেটিক আমাদের জানা হয়ে যাবে। অ্যাট ফার্স্ট আমরা অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা বার করব। তোমরা জানো ত্বরণের সঙ্গে ভর, মানে যে বস্তুটা ঘুরছে তার ভর গুণ করলে পরেই আমরা বলটা পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা প্রথমে অভিকেন্দ্র ত্বরণ বার করব, তারপরে অভিকেন্দ্র বল বার করব ভর গুণ করে, এবং অটোমেটিক আমরা অপকেন্দ্র প্রতিক্রিয়া, অপকেন্দ্র বল রাশিমালাটাও পেয়ে যাব। তাহলে চলো এবার খাতায় কলমে যাওয়া যাক। তো প্রথমেই একটা বৃত্তাকার পথ আঁকিয়ে নেব। এই সেই বৃত্তাকার পথ, এটা হচ্ছে পথটার কেন্দ্র। একটা বস্তু কণা যার ভর ধরে নাও এম, ভরটা কত না এম ধরলাম, এবং বেগ ধরলাম ভি। তো সে প্রথমে, এটা বৃত্তের কেন্দ্রের নাম পেলাম ও, সে প্রথমে এ অবস্থানে আছে। এ অবস্থানে যখন আছে, ওর গতিবেগের অভিমুখ হবে এখান থেকে স্পর্শক বরাবর, তাহলে এই সেই স্পর্শক, তাহলে এই বরাবর গতিবেগ ভি কাজ করছে। এ অবস্থান থেকে যখন বি অবস্থানে গেল, তখন বেগের অভিমুখ কোন দিকে হবে? এখানে স্পর্শক বরাবর। বেগের মানটা পাল্টাবে না, কারণ আমরা সমবৃত্তীয় গতি নিয়ে আলোচনা করছি। বেগের মান ফিক্সড, কিন্তু বেগের অভিমুখ বিভিন্ন বিন্দুতে বিভিন্ন হবে। তো এইটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধটাকে ধরলাম স্মল আর, এটাও ব্যাসার্ধ অবশ্যই, ওটার মানও স্মল আর হবে। তো যে কৌণিক সরণ হলো, প্রথমে ছিল এ বিন্দুতে, পড়ে গেল বি বিন্দুতে, তাহলে এ থেকে ও যোগ করলাম, বি থেকে ও যোগ করলাম, যে অ্যাঙ্গেলটা পাবো সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে কৌণিক সরণ, যার মানটা আমরা ধরে নিলাম থিটা। এর কৌণিক বেগটা ধরে নিচ্ছি ওমেগা। তোমরা জানো ওমেগা সমান কী হবে? ওমেগা সমান অবশ্যই ভি ইন্টু আর হবে। তো এইবার আমরা এই বেগটাকে দুটো উপাংশে ভাঙবো। কোথায় বেগ? বি বিন্দুতে যে বেগটা, সেটাকে দুটো উপাংশে ভাঙবো। একটা হচ্ছে আগে যখন এ বিন্দুতে ছিল তখন বেগ যেদিকে ছিল সেদিকে একটা উপাংশ ভাঙবো, আর একটা উপাংশ হচ্ছে তার লম্ব দিকে। তাহলে এই একটা উপাংশে ভাঙলাম, আর একটা উপাংশ হচ্ছে এর লম্ব দিকে। এর লম্ব দিক মানে এইটার লম্ব দিক, তার মানে কোন দিক? অবশ্যই এই যে ব্যাসার্ধ মানে ও এর দিক, তার সঙ্গে সমান্তরাল এই দিকটা। তাহলে এটা হবে এটার সঙ্গে সমান্তরাল, আর এটা হবে এটার সঙ্গে সমান্তরাল। সেইভাবেই আমি উপাংশ ভাঙলাম। এইবার দেখো, এটা সমান্তরাল, এটা ভেদক, তাহলে এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা হয়, তাহলে এই কোণটার নাম থিটা দিয়ে দিলাম আমি। এবার দেখো এই কোণটা প্লাস এই কোণটা, এই কোণটা প্লাস এই কোণটা 90 ডিগ্রি। কেন? কারণ এটা স্পর্শক, এটা ব্যাসার্ধ, স্পর্শক আর ব্যাসার্ধের মাঝে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তোমরা জানো। তাহলে এই কোণ প্লাস এই কোণ 90 ডিগ্রি। আবার এই কোণ প্লাস এই কোণটাও 90 ডিগ্রি। কেন না? আমরা লম্ব উপাংশে ভেঙেছি। তাহলে এটা প্লাস এটা 90 ডিগ্রি, আবার এটা প্লাস এটাও 90 ডিগ্রি। এই কোণটা দু ক্ষেত্রেই কমন, তাহলে এই কোণটা সমান এই কোণটা আমরা লিখতে পারবো। তাহলে এই কোণটাকে আমরা থিটা লিখে দিলাম। তো এইবার ভিকে যদি উপাংশ ভাঙি, তাহলে থিটা অ্যাঙ্গেল উপাংশ কী হয় তোমরা জানো? ভি কস থিটা হয়। অন্য লম্ব উপাংশটা কী হয়? সেটা হয় ভি সাইন থিটা। অলরেডি তোমরা এগুলো জানো। এইবার আমাদের আলোচনায় আমরা ধরে নিচ্ছি এই কৌণিক সরণটা খুবই ক্ষুদ্র, মানে থিটা খুব ক্ষুদ্র, অর্থাৎ এ ও বি খুব কাছাকাছি, খুব কাছাকাছি দুটি বিন্দু। তাহলে এ আর বি যদি খুব কাছাকাছি দুটি বিন্দু হয়, তাহলে অ্যাঙ্গেলটা ছোট বুঝতেই পারছো, এবং এই অভিমুখ মানেই হচ্ছে এই অভিমুখ, মানে কেন্দ্রের অভিমুখ। এই অভিমুখটা মানে কেন্দ্রের অভিমুখ। এখনও দেখছে কেন্দ্রের সঙ্গে সমান্তরাল, ভেক্টরকে চিট করা যায়। তো এই রেখাটাও এই রেখার একদম গায়ে লেগে যাবে প্রায়। আর থিটা ক্ষুদ্র দেখতে পাচ্ছি, থিটা যদি ক্ষুদ্র হয়, সাইন থিটা সমান থিটা লেখা যায়, আর কস থিটা সমান 1 লেখা যায়। কেন? প্রশ্নটা হচ্ছে কেন।
তো আমি এই যে বৃত্তচাপটা যেটা থিটা অ্যাঙ্গেল করেছে সেটাই আমি আঁকছি। এইটা ধরো এ বিন্দু ছিল, এটা বি বিন্দু ছিল, এই অ্যাঙ্গেলটা থিটা ছিল, তাই তো? এই বৃত্তচাপটা তুলে এনে এখানে আঁকলাম। বি থেকে এখানে লম্ব ড্রপ করে দিলাম, ধরো এটার নাম ছিল ও, এখানে নাম দিলাম সি। তাহলে একটা ত্রিভুজটা আশা করি দেখতে পেয়েছো, ও সিবি, এই অ্যাঙ্গেলটা থিটা লেখা আছে। এবার এই থিটা অ্যাঙ্গেল সমান কি? থিটা অ্যাঙ্গেল সমান চাপ বাই ব্যাসার্ধ, অর্থাৎ চাপ কোনটা? চাপ হচ্ছে বিএ, বিএটা হচ্ছে চাপ, আর ব্যাসার্ধটা কি? ব্যাসার্ধ হচ্ছে তুমি ওবি বলতে পারো বা ওএ বলতে পারো, আমি ওবি নাই বললাম। তাহলে এই গেল থিটা। এইবার যদি আমরা সাইন থিটা বার করতে চাই, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ বিসি বাই অতিভুজ হচ্ছে ওবি। এইবার খেয়াল করো, যদি থিটা ক্ষুদ্র হয় তাহলে ছবিটা কেমন দাঁড়াচ্ছে? থিটা ক্ষুদ্র হলে থিটা খুব ক্ষুদ্র ভাবতে হবে, ছবিটা এইরকম দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে ও বি সি আর এ বিন্দু দেখো কাছাকাছি চলে আসলো খুব, এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে সেক্ষেত্রে দেখো এই বিসিও যা, বিএও তাই, থিটা যদি ক্ষুদ্র হয় তবেই। তাহলে সেক্ষেত্রে এই বিসির জায়গায় আমি কি লিখতে পারি? বিএ, মানে চাপটা লম্ব আর চাপটা ওভারল্যাপ করে যাচ্ছে। যখন থিটাটা ক্ষুদ্র, তাহলে এটা সমান আবার কি? থিটা। তাহলে আশা করি বুঝতে পারলে কেন সাইন থিটা সমান থিটা হচ্ছে। কখন হচ্ছে? যখন থিটা ক্ষুদ্র তখনই হচ্ছে, অন্য সময় হবে না। আবার যদি কস থিটা বার করি, কস থিটা কি? ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে ওসি, অতিভুজ হচ্ছে ওবি। তো থিটা ক্ষুদ্র হলে সি আর এ একদম কাছাকাছি গায়ে লেগে যাচ্ছে, তাহলে ওসি মানেই ও এ। তাহলে ও এ বাই ও বি, দেখো ও এটাও ব্যাসার্ধ, ও বিটাও ব্যাসার্ধ, তার মানে আর বাই আর ইজ ইকাল টু 1। তাহলে এখান থেকে বুঝতে পারছো ট্যান থিটা সমান কী হবে? ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা সমান থিটা। তাহলে থিটা ক্ষুদ্র হলে সাইন থিটা সমান থিটা হয়, ট্যান থিটা সমান থিটা হয়, কস থিটা সমান কী হয়? 1 হয়। এই বিষয়টা আশা করি মাথায় ঢুকেছে। এটা জাস্ট এখানে আমাদের আলাদা করে করতে হবে না, এটা তোমাদের কেন হচ্ছে সেটা আমি বুঝিয়ে দিলাম। আচ্ছা, তাহলে থিটা ক্ষুদ্র হলে তাহলে ভি কস থিটা সমান আমরা কি লিখতে পারবো? শুধু ভি লিখতে পারবো। আর ভি সাইন থিটা সমান কি লিখতে পারবো? ভি থিটা লিখতে পারবো। তাহলে ভি কস থিটা সমান আমরা লিখে দিলাম শুধু ভি, আর ভি সাইন থিটা সমান কি লিখলাম? ভি থিটা, কারণ থিটা ক্ষুদ্র হলে এটা সম্ভব লেখা। তাহলে এইবার এই অভিমুখটাই দেখো, এই অভিমুখ মানে এ বিন্দুতে বেগের অভিমুখ যেটা ছিল সেই অভিমুখে কি ঘটছে দেখি। সেই অভিমুখে যখন বস্তুকণাটা এ বিন্দুতে আছে তখন বেগ ভি, আবার বস্তুকণাটা যখন বি বিন্দুতে গেল তখনও ওই অভিমুখে সমান্তরাল, তার মানে ওই অভিমুখেই বেগ কত? ভি। তাহলে এই অভিমুখটায় বেগের কোনো পরিবর্তন হলো না, ভি ছিল, ভি আছে। এবার এই অভিমুখ মানে কেন্দ্রের দিকে ভাবো, যখন এতে ছিল তখন কেন্দ্রের দিকে কোনো বেগ ছিল না। কেন ছিল না? বেগটা এই দিকে, এই দিকটার সঙ্গে এই দিকের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তোমরা জানো একটা ভেক্টরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো উপাংশ থাকে না, ফলে এই বেগের এই দিকে কোনো উপাংশ নেই। অর্থাৎ যখন এ বিন্দুতে ছিল তখন কেন্দ্রের দিকে কোনো বেগ ছিল না, কিন্তু যখন বি বিন্দুতে আসলো কেন্দ্রের দিকে অর্থাৎ এ ও এর সমান্তরাল দিকে, মানে এইটা বেগ আছে কত? ভি থিটা। তাহলে এই দিকে বেগের কোনো পরিবর্তন নেই, কিন্তু কেন্দ্রের দিকে বেগের একটা পরিবর্তন আছে। তাহলে বেগ পরিবর্তন আছে মানে ত্বরণ বা মন্দন আছে, এবং বেগ দেখছি শূন্য থেকে বেড়েছে, শূন্য থেকে ভি থিটা হয়েছে, অর্থাৎ ত্বরণ আছে। তাহলে সেই ত্বরণটাকে আমরা কি নাম দেবো? অভিকেন্দ্র ত্বরণ। তাহলে অভিকেন্দ্র ত্বরণ সমান কি? অতএব অভিকেন্দ্র ত্বরণ সমান কি? বেগ পরিবর্তন। কত বেগ হলো? ভি থিটা ছিল কত? 0 বাই কত সময়ে হয়েছে? আমি প্রথমেই ধরে নিয়েছি টি সময়ে এ থেকে বিতে গেছে, তাহলে সময় দিয়ে ভাগ। তাহলে কি হলো? ভি ইন্টু থিটা বাই টি। থিটা বাই টি কৌণিক সরণ বাই সময় সমান কি হবে? কৌণিক বেগ। তাহলে ভি ইন্টু ওমেগা। এইবার যদি আমি শুধু ভিকে রাখতে চাই তাহলে ওমেগা সমান কি জানি আমরা? ভি বাই আর। তাহলে হয়ে গেল ভি স্কোয়ার বাই আর। অথবা যদি শুধু ওমেগাকে রাখতে চাই, ভি সমান কি? ওমেগা আর, তাহলে আমরা কি লিখবো? ওমেগা স্কোয়ার আর। তাহলে অভিকেন্দ্র ত্বরণ রাশিমালা কি হয়? তুমি বলবে ভি স্কোয়ার বাই আর, অথবা বলবে ওমেগা স্কোয়ার আর। তাহলে আগে যেটা আলোচনা করেছি তাহলে সেখান থেকে বলতে পারবো অভিকেন্দ্র বল সমান কি হবে? অভিকেন্দ্র বল সমান কি হবে? কিচ্ছু না, বস্তুর ভর দিয়ে ত্বরণকে গুণ করব।
তাহলে হবে এম ভি স্কোয়ার বাই আর, অথবা তুমি বলবে এম ওমেগা স্কোয়ার আর, যেখানে যেটা সুবিধা হবে সেই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। তাহলে অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা পেয়ে গেলাম। আগেই আমি বলে ফেলেছি অপকেন্দ্র প্রতিক্রিয়া, অপকেন্দ্র বলের ফর্মুলাগুলোও এটাই হবে। তাহলে আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। সাথীরা, আশা করি সবাই সাইকেল চড়েছ, কেউ কেউ মোটর সাইকেলে চড়েছ। যারা যারা সাইকেল চড়নি তারা অবশ্যই লকডাউনের মধ্যে সাইকেল চড়াটা শিখে নেবে, কারণ এর পরবর্তী বিষয় এই সাইকেল নিয়ে। তো দেখো, যারা সাইকেল চড়েছ তারা দেখবা যে রাস্তার যখন একটা বাঁক থাকে, বাঁকে সাইকেল চালাতে বেশ মজাই হয়। তোমরা তো দেখি যখন বাঁক আসে তখন আরও বেশি জোরে সাইকেল চালিয়ে দাও। আবার ওই বাঁকেই লুকিয়ে থাকে দুর্ঘটনার যে জায়গাটা। তো কেমন হয় যে বাঁকে জোরে জোরে সাইকেল চালাতে গিয়ে অনেক সময় দেখা গেল বাইরের দিকে অনেকে ছিটকেও পড়ে। তো দেখো এই কেন ছিটকে পড়ে, বা বাঁকে আমরা সাইকেল চালাতে গিয়ে কী করবো, কীভাবে আমরা অ্যারেঞ্জমেন্টটা করবো, কীভাবে আমরা আমাদের পশ্চার জেস্টারগুলোকে কেমন করবো যার ফলে আমরা বাঁকে ঘুরতে পারি, সেইগুলো নিয়েই আমাদের আলোচনা। তো বিষয় যেটা হচ্ছে যে সাইকেল নিয়ে বাঁকে ঘুরতে গেলেই তোমার সামনে বাঁক আসছে, তুমি হ্যান্ডেলটা ধরে এরকম ঘুরি দিলে তুমি নিশ্চয়ই বাঁকে ঘুরতে পারবে না। কীভাবে তোমরা নিশ্চয়ই জানো। তাহলে বাঁকে ঘুরতে গেলে আমি হ্যান্ডেল ঘোরানোর সঙ্গে সঙ্গে আমি কিন্তু একটু ঝুঁকি, যেদিকে ঘুরছি সেই দিকে, এবং এই ঝোঁকার পরে আমি ঘুরতে পারি। তো কেন আমার এই ঝোঁকার প্রয়োজন? 4 চাকার গাড়ি হলে নিশ্চয়ই তখন তুমি ঝুঁকতে পারবে না, ড্রাইভার সবাইকে বলবে চলো সবাই বাঁ দিকে বাঁক নেবো, সবাই বাঁ দিকে ঝোঁকবো, নিশ্চয়ই এরকম বলে না। তাহলে সেখানেই বা কী করে ঘোরা সম্ভব হয়, সেইগুলো নিয়ে পরপর আলোচনা করছি। প্রথমে আসি সাইকেল বা মোটর সাইকেল। সহজ কথা, বাঁকে ঘুরতে গেলেই আমাদের একটু ঝুঁকতে হয়, বাঁকে যেদিকে ঘুরছি সেই দিকে। না ঝুঁকলেই সমস্যা আছে। যত স্পিড নেব, যত স্পিডে যাব তত বেশি ঝুঁকতে হয়। তাই বলে যা ইচ্ছে তাই আমরা ঝুঁকতেও পারি না, তাহলে তখন সময় থপাস করে পড়েও যেতে পারি বেশি যদি ঝুঁকে ফেলি। তো ব্যাপারটা কি, দেখো বাঁক নেওয়া মানেও কিন্তু বৃত্তাকার পথে ঘোরা, আর বৃত্তাকার পথে যদি ঘুরতে হয় তাহলে আমাদের অভিকেন্দ্র বলের প্রয়োজন হয়। এই ঝুঁকে আমরা এই অভিকেন্দ্র বলটাকে এখানে নিয়ে আসতে সক্ষম হই। যেটুকুন অভিকেন্দ্র বল আমার প্রয়োজন বাঁকটা নেওয়ার জন্য, সেই পরিমাণ আমাকে ঝুঁকতে হবে। তো চলো এবার খাতায় কলমে কীভাবে সেটা হচ্ছে একটু আলোচনা করে নিই। এই ধরো রাস্তায় বাঁক আছে, তো এই বিন্দু ভাবছি রাস্তার যে বক্রতা ব্যাসার্ধ, বাঁক নিচ্ছে যে বৃত্তাকার পথে তার ব্যাসার্ধ ধরলাম স্মল আর। তো সাইকেল আরোহী এই যে সাইকেল আরোহী সাইকেল চালাচ্ছে, এই যে সাইকেল আরোহী সাইকেল চালাচ্ছে। তো এ কিন্তু ঝুঁকেছে। কেমন ঝুঁকেছে আমি পাশে আঁকছি। এই যে এই ঝোঁকার ফলে হচ্ছে কি, মাটির যে প্রতিক্রিয়া বল ওর ওপরে, সেটা কিন্তু একটা অ্যাঙ্গেলে কাজ করলো। মাটির প্রতিক্রিয়া বল উল্লম্বের সাপেক্ষে একটা অ্যাঙ্গেলে কাজ করলো। মাটির প্রতিক্রিয়াটাকে ধরলাম কত, আর। ও ঝুঁকলো, ও যদি খাড়াখাড়ি থাকতো তাহলে প্রতিক্রিয়াটাও লম্বালম্বি ওপর দিকে কাজ করতো, কিন্তু ঝোঁকার ফলে কত অ্যাঙ্গেলে ঝুঁকেছে, ধরলাম থিটা অ্যাঙ্গেলে ঝুঁকেছে উল্লম্বের সঙ্গে। তো মাটির প্রতিক্রিয়াটাও থিটা অ্যাঙ্গেলে চলে আসলো। এর ওজন কোন দিকে কাজ করবে, একদম নিচের দিকে, সেটা আমি ধরলাম mg। তো এই যে মাটির প্রতিক্রিয়া আর, এটাকে যদি উপাংশে ভাঙি, একটা উপাংশ পাবো এদিকে আর একটা উপাংশ পাবো উল্লম্ব দিকে। এদিকের উপাংশ আর এদিকের উপাংশ কী হবে, এইদিকে থিটা অ্যাঙ্গেল আছে তাহলে এদিকের উপাংশ হবে আর কস থিটা, আর এই দিকের উপাংশটা কী হবে আর সাইন থিটা। তো সাইকেল আর ওই আশা করি উপর দিকে চলে যাচ্ছে না বা নিচের দিকে যাচ্ছে না ভূমির সাপেক্ষে। কেন যাচ্ছে না, কারণ এই বরাবর কোনো বল নেই। এই বরাবর কেন কোনো বল নেই, কারণ উপরের দিকের বল সমান নিচের দিকের বল। তাহলে আমি এখান থেকে লিখতে পারি আর কস থিটা সমান এমজি। তাহলে আর কস থিটা সমান এমজি লিখে দিলাম। আর এই বলটা কি কাজ করছে, এই বলটাই অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে, যার ফলে সেই বৃত্তাকার পথে ঝুঁকতে সক্ষম হচ্ছে। তাহলে খাড়াখাড়ি থাকলে পরে কখনোই বলটা আসবে না, কারণ খাড়াখাড়ি থাকা মানে আটটা লম্বালম্বি, তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো উপাংশ আসবে না, ফলে সে ঘুরতে পারবে না। তাহলে ঘুরতে গেলেই ঝুঁকতে হবে, এবং যেই ঝুঁকবে আটটাও ঝুঁকে গেল, ও যতক্ষণে ঝুঁকবে আটটা ততক্ষণে ঝুঁকলো, মানে মাটির প্রতিক্রিয়া, তার একটা উপাংশ আসলো বৃত্তাকার পথে কেন্দ্রের দিকে, সেটা কত আর কস থিটা। এই আর কস থিটাই যোগান দেবে কিসের না, এটা আর কস থিটা বলছি, আর সাইন থিটা, আর সাইন থিটাই যোগান দেবে অভিকেন্দ্র বলের।
তাহলে আর সাইন থিটা সমান লিখলাম এম ভি স্কোয়ার বাই স্মল আর। স্মল আরটা কি বৃত্তপথের ব্যাসার্ধ, আর ভি কি, ভি হচ্ছে সাইকেল আরোহীর বেগ, বা তুমি এখানে দ্রুতিও বলতে পারো, যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে, বেগটা কনস্ট্যান্ট নয়। তো এইবার যদি আমরা দ্বিতীয় সমীকরণটাকে প্রথম সমীকরণ দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো আর আর কাটবে, সাইন থিটা বাই কস থিটা, তাহলে ট্যান থিটা পাবো। তাহলে ট্যান থিটা সমান কি, এটা ভাগ এটা, তাহলে এম ভি স্কোয়ার বাই আর এম জি, এম কাটলো, তাহলে কী পাবো, ভি স্কোয়ার বাই আর জি। এই ফর্মুলাটা মুখস্থ করো। তাহলে এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি যে যদি আমাকে অত বেগে যেতে হয়, অত ব্যাসার্ধের বৃত্তাকার পথে বাঁক নিতে হয়, তাহলে কতক্ষণে ঝুঁকতে হবে, এই ফর্মুলা থেকে আমরা পেয়ে যাচ্ছি। তো দেখো এই যে ও যাচ্ছে, এই যে অভিকেন্দ্র বলের যোগান দিল আর সাইন থিটা, তার ফলে বৃত্তাকার পথে বাঁক নিতে পারলো, একই সাথে ওর উপরে অপকেন্দ্র বলও কাজ করছে, যার মানও কিন্তু এই আর সাইন থিটার সঙ্গে সমান হবে, মানে সোজা কথা, তার যার মান কত, এম ভি স্কোয়ার বাই আরই হবে। তো সেই অপকেন্দ্র বলের দরুন ও কিন্তু এই বৃত্তাকার পথের বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা প্রবণতা জন্মাবে। তাহলে ছিটকে যাচ্ছে না কেন, না যাওয়ার কারণ হচ্ছে উল্টো দিকে কাজ করবে ঘর্ষণ বল, অবশ্যই স্থিত ঘর্ষণ বল। এখানে আবর্ত ঘর্ষণ, আমি এই বরাবর গতি নিয়ে আলোচনা করছি, এই বরাবর কিন্তু কোনো আবর্ত গতি নেই, ওর আবর্ত গতি এই বরাবর সাইকেলের টায়ারে। তো এই বরাবর কোনো গতি থাকা মানেই পিছলে যাওয়া, তো পিছলে যাবে না কেন, ঘর্ষণ বল আটকাবে। তাহলে যদি কোনো ক্রমে না পিছলায়, বেগ বাড়াচ্ছি, আরও অপকেন্দ্র বল বাড়ছে, তাহলে ঘর্ষণ বলও বাড়ছে, এরকম করতে করতে ঘর্ষণ বলে তো একটা ম্যাক্সিমাম মান থাকবে, যতক্ষণ আপনি আটকে রাখতে পারবে, সেই ম্যাক্সিমাম মানটাকে আমি জানি সীমাস্থ ঘর্ষণ বলে। তাহলে এর বেগ যা ইচ্ছে তাই বাড়াতে পারবো না, বেগের একটা ম্যাক্সিমাম মান থাকবে, যে মানে অপকেন্দ্র বলটা সীমাস্থ ঘর্ষণ বলটা কী হবে, সমান হবে। তাহলে যখন বেগটা ম্যাক্সিমাম বেগ, যে বেগে পিছলাবে না, তখন অপকেন্দ্র বল কত, এম ভি স্কোয়ার বাই আরই লিখবো, কিন্তু ভি এর সাফিক্সে এম লিখলাম, মানে ম্যাক্সিমাম ভেলোসিটি। তাহলে সেটা সমান কি, সেটা সমান অবশ্যই ঘর্ষণ বল। ঘর্ষণ বল সমান কি লেখা যায়, মিউ ইন্টু লম্ব বল, মিউটা ঘর্ষণ গুণাঙ্ক তোমরা জানো। লম্ব বল, লম্ব বল কোন দিকে কাজ করছে, লম্ব দিকে মানে উপর দিকে, তার উল্টো দিকে কী আছে, এমজি। তাহলে লম্ব বলের বদলে কী লিখতে পারি আমরা, এমজি লিখতে পারি। তাহলে সমান কি হয়ে গেল, মিউ এমজি। তাহলে দেখো ভি ম্যাক্স স্কোয়ার সমান এম কেটে গিয়ে হয়ে গেল মিউ আর জি। তাহলে তোমরা এখান থেকে লিখতে পারবে ভি ম্যাক্স সমান √, মিউ আর জি। তাহলে ম্যাক্সিমাম কত ভেলোসিটিতে সে ওই রাস্তায় চলতে পারবে, সেটা হচ্ছে √, মিউ আর জি। আশা করি মাথায় ঢুকলো। ম্যাক্সিমাম ভেলোসিটিতে যখন যাবে, তখন নিশ্চয়ই ম্যাক্সিমাম অ্যাঙ্গেলে ঝুঁকতে পারবে। সেই অ্যাঙ্গেলটা কত, আমরা ফর্মুলা অলরেডি শিখেছি, অ্যাঙ্গেলের সঙ্গে ভেলোসিটি সম্পর্কে, ট্যান থিটা সমান কি, ভি স্কোয়ার বাই আর জি। তো ট্যান থিটা ম্যাক্স যদি লিখি, তাহলে ভি ম্যাক্স স্কোয়ার বাই আর জি হবে। তো ভি ম্যাক্স স্কোয়ার মানেই দেখতে মিউ আর জি, তাহলে মিউ আর জি বাই আর জি হয়ে গেল সমান মিউ। তাহলে ম্যাক্সিমাম কত অ্যাঙ্গেলে ঝুঁকতে পারবে সেটা কিন্তু ঘর্ষণ গুণাঙ্কের উপর ডিপেন্ডেন্ট। তাহলে আমরা ফর্মুলাটা কী পেলাম, ট্যান থিটা ম্যাক্স সমান মিউ, মুখস্থ হবে। তাহলে তিনটে ফর্মুলা পেলাম, একটা, দুটো, তিনটে। আশা করি তিনটে ফর্মুলা বোঝা গেল। তাহলে প্রথমে আমি কোনো ঘর্ষণের কথা ভাবিনি, যে আমাকে আর ব্যাসার্ধে বৃত্তপথে ভি বেগে বাঁক নিতে হবে, তাহলে কত অ্যাঙ্গেলে ঝুঁকতে হবে, তার জন্য মাটির প্রতিক্রিয়া আরকে উপাংশে ভেঙে নিলাম, দুটো সমীকরণ তৈরি করলাম, ভাগ করে আমি ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি পেয়ে গেলাম। এরপরে ভাবছি অপকেন্দ্র বল নিয়ে, অপকেন্দ্র বলের জন্য বাইরে থেকে ছিটকে যাচ্ছে না কেন, কারণ ঘর্ষণ বল আটকে রাখছে। তো বেগ বাড়লে অপকেন্দ্র বলের মান বাড়বে, যত বেশি বেগে বাঁক নিতে চাইবে অপকেন্দ্র বলের মান বাড়বে। এরকম করে বাড়তে বাড়তে ঘর্ষণ বলকে পার করে গেলেই কিন্তু সাইকেল আরোহী পিছলে যাবে, বা মোটর সাইকেল আরোহী পিছলে যাবে। তাহলে পিছলাবে না, কোনো ক্রমে পিছলাবে না, সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে যে বেগে বাঁক নেবে সেটাই ম্যাক্সিমাম বেগ, যাতে না পিছলায়। সেক্ষেত্রে অপকেন্দ্র বল কত, এম ভি ম্যাক্স স্কোয়ার বাই আর। সেক্ষেত্রে নিশ্চয়ই সেই বলটা ঘর্ষণ বলের মানে সীমাস্থ ঘর্ষণের সঙ্গে সমান হবে, সীমাস্থ ঘর্ষণ সমান মিউ এন, এন সমান এম জি ছবিতে পেয়ে যাবে। হিসাব করে আমরা ভি ম্যাক্স সমান কী পেলাম, √, মিউ আর জি। সেক্ষেত্রে বেগ যদি ম্যাক্সিমাম হয়, তাহলে ম্যাক্সিমাম অ্যাঙ্গেলে ঝুঁকতে পারবে, তাহলে ট্যান থিটা ম্যাক্স সমান কি, ভি ম্যাক্স স্কোয়ার বাই আর জি। ভি ম্যাক্সের মান বসিয়ে দিলাম, উত্তর হয়ে গেল ট্যান থিটা ম্যাক্স সমান কি, মিউ। তাহলে আশা করি সাইকেল আরোহী বা মোটর সাইকেল আরোহীর ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা চলে যাব 4 চাকার গাড়িতে। মোটর সাইকেল চড়া হয়ে গেল, যাই হোক সবই চড়িয়ে দিলাম, গাড়িটা বাকি আছে। তো এবার আলোচনা করছি 4 চাকার গাড়ি বা ট্রেন, এদের ক্ষেত্রে। দেখো 4 চাকার গাড়ি যখন বাঁক নেয়, জাস্ট স্টিয়ারিংটা ঘুরিয়ে দিলেই কিন্তু বাঁক নেয়। তাহলে স্টিয়ারিং ঘুরিয়ে দিচ্ছি, সাইকেল এরকম করে ঘোরাতে গেলে পরে ধপাস করে পড়বা, আর কোনোদিন এরকম ঘোরাবো না। তারপরে যাই হোক, 4 চাকার গাড়িতে ঘুরিয়ে দিলে বাঁক নেয় কেন, এবার ঘুরিয়ে দিলেই বাঁক নেবে, হ্যাঁ একটা ভেলোসিটির লিমিট থাকে। বিশাল স্পিডে আসছি, এরকম করে ঘুরিয়ে দিলাম, তাহলে তো ওই স্কিড করে চলে যেতে পারে।
উল্টেও যেতে পারে। যাই হোক, উল্টানো এখন আমরা শিখিনি। আমরা সেই জিনিসগুলো যখন উল্টানোর ব্যাপারটা টর্ক নিয়ে আলোচনা করে ফেলবো, ভ্রামক নিয়ে আলোচনা করব, তারপরে সেগুলো বুঝবো। এখন শুধু বুঝছি যে এই স্টিয়ারিং ঘোরাচ্ছি কিন্তু গাড়ি বৃত্তপথে বাঁক নিচ্ছে। কেন? আসলে স্টিয়ারিং ঘুরিয়ে দিলেই অপকেন্দ্র বলের দরুন ছিটকে যাওয়ার প্রবণতা জন্মাবে। তার উল্টো দিকে কাজ করবে কিন্তু ঘর্ষণ বল। তার আবার একটা ম্যাক্সিমাম মান আছে সীমাস্ত ঘর্ষণ। তাহলে অ্যাটলিস্ট সীমাস্ত ঘর্ষণ অবধি কিন্তু ঘর্ষণ বলের সাহায্যে অভিকেন্দ্র বলের যোগান হচ্ছে, যেটা আসলে অপকেন্দ্র বলের প্রতিক্রিয়ার দরুনই আসছে, এবং তার ফলে গাড়িটা ঘুরতে সক্ষম হচ্ছে। তার মানে এখানে একটা রিস্ক ফ্যাক্টর থাকছে যে যদি বাই চান্স রাস্তায় সীমাস্ত ঘর্ষণের মান কম হয়, কোনো দিন হয়তো রাস্তায় কাদা হয়ে আছে, জল বৃষ্টি হয়ে গেছে, পিছল হয়ে আছে, তাহলে কিন্তু গাড়িটা স্কিড করে যেতে পারে। তো যখন যে জায়গায় তোমার স্টপ আছে বা জনবহুল এলাকা, সে জায়গায় গাড়ি অনেক স্লো চলে, সেখানে এরকম বাঁক নিতে সমস্যা নেই। কিন্তু ধরো হাই রোড, যেখানে গাড়ি হয়তো বেশ স্পিডে যাচ্ছে, 60 কিলোমিটার 80 কিলোমিটার স্পিডে যাচ্ছে, সেখানে একটা সুন্দর বাঁক আছে বা ইউ টার্ন আছে, সেখানে যদি ওরকম জোরে গিয়ে টার্ন নেয়, তাহলে কিন্তু গাড়ি স্কিড করবে, অন্য গাড়ির সঙ্গে ধাক্কা খাবে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। কিছু কিছু জায়গায় থাকে দেখবে রাস্তায় খুব দুর্ঘটনা হয়, সেখানে আবার কলকাতার মতো জায়গা হলে আবার লেখা থাকে দুর্ঘটনা প্রবণ এলাকা, সাবধান করার জন্য। যাই হোক, তাহলে উপায় কি? তাহলে সাইকেলের মতো কি গাড়িওয়ালা বলবে? ড্রাইভার বলবে, এই সবাই আমরা সামনে বাঁক নিচ্ছি, আপনারা সবাই বাঁকের ভিতর দিকে মানে বাঁ দিকে ঝুঁকে যান, বাঁক নেবো, বা ডান দিকে ওদিকে বাঁক নিতে গেলে ডান দিকে ঝুঁকে যান, এরকম করে কি বলবে? বা সেটা কি সম্ভব? মোটেও সম্ভব নয়। ব্রিটেনে বা ওই ফ্রান্সে আমার মনে নেই, ট্রেন বানিয়েছিল একটা, যে বাঁকের মুখে ট্রেনটা কিন্তু ঝুঁকবে, কিন্তু পরে সেই প্রকল্পটা বাতিল হয়ে গেছিলো, কারণ সঠিক যে অ্যাঙ্গেলে ঝোঁকা, প্রতিটা কামরাকে ঝুঁকতে হচ্ছে ভাবো, সেটা সম্ভব হচ্ছিল না, ফলে রিস্ক হয়ে যাচ্ছিল। কিন্তু যাই হোক, তো আমরা করি কি, আমরা গাড়ি যারা চালায় তাদের জন্য রাস্তাটাকে ওইভাবে বানাই। হয়তো তোমরা একদিন খেয়াল করোনি, দেখবে যখন স্টপ নেই, বড় রাস্তা হাই রোড, সেখানে গিয়ে বাঁক আছে, খেয়াল করলে দেখবা রাস্তার বাঁকের বাইরের দিকটা, ধরো এই বাঁক নিচ্ছি, তাহলে বাইরের দিকটা উঁচু করা থাকে, ভিতরের দিকটা নিচু করা থাকে, মানে রাস্তাটাকে একটু ঢাল করে বানানো থাকে। পলাশিপাড়া ব্রিজে ওঠার মুখে দেখবে একটা আছে, তেহট্ট থেকে যাওয়ার দিকে, ওই বেতাই যাওয়ার দিকেও দেখবা একটা জায়গায় বাঁক আছে, ওখানেও হালকা একটা ঢাল আছে। এরকম বেশ কিছু জায়গায় ঢাল থাকে। এবার ঢালটা করা থাকে একটা মেজারমেন্টের উপর ভিত্তি করে, যে কত বেগে ওখানে ট্রাফিক যায় তার উপর ভিত্তি করে ঢাল করা থাকে। এই যে ঢালু করে রাস্তা বানানো, এই বিষয়টাকেই বলে বাঙ্কিং। তো আমরা শিখবো এবার যে বাঙ্কিং কেন করছি, মোটামুটি একটা আইডিয়া আসলো অভিকেন্দ্র বলের যোগান দেওয়ার জন্য। তা কীভাবে যোগান দিচ্ছে বাঙ্কিং করার ফলে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর গাড়ির বেগের সঙ্গে বাঙ্কিংয়ের কী সম্পর্ক, আর সেখানে যদি ঘর্ষণ বল অ্যারাইজ করে, তার সঙ্গেই বা গাড়ির গতিবেগের ম্যাক্সিমাম ভেলোসিটির কী সম্পর্ক, সেইগুলো নিয়ে এবার আলোচনা করব। আর এইগুলো আলোচনা করলে তো তোমরা বুঝতেই পারছো, সব সাইকেল চালানো শিখে গেলে, মোটরসাইকেল চালানো শিখে গেলে, এবার গাড়ি চালানো শিখে যাবে, লাইসেন্সের জন্য আবেদন করে দেবে, কোনো চিন্তা নেই। চলো এবার খাতায় কলমে হাজার। সেই রাস্তা আমরা আবার আঁকি, যে রাস্তায় বাঙ্কিং আছে। তো প্রথমেই বাঙ্কিংটা মানে রাস্তা একদিক উঁচু একদিক ঢালু, সেরকম করে আমি আঁকিয়ে নিলাম। এইবার সেই রাস্তাটা আঁকবো, সেই রাস্তা, এই পথ যদি না শেষ হয় রাস্তা, কোনো শেষ নেই। এই ধরো রাস্তা, এটা রাস্তা, আমি রাস্তার প্রস্থচ্ছেদ নিয়েছি। একদিক প্রস্থচ্ছেদ নিলে ত্রিভুজের মতো পাবো, কারণ একদিকটা উঁচু করা আছে, একদিক নিচু করা আছে। কতটা উঁচু ওদিকের থেকে ধরলাম এইচ পরিমাণ উঁচু, আর এদিকটা কতখানি দূরত্ব, এদিক থেকে ওদিক অবধি ধরলাম এক্স পরিমাণ দূরত্ব। বাঙ্কিং অ্যাঙ্গেল ধরলাম থিটা। তো এবার আর গাড়ি আঁকবো, আঁকিয়ে দিচ্ছি গাড়ি। এই ধরো গাড়ি, যাই হোক, তো এই গাড়ি আসছে, বাঁক নিয়েছে। বাঁক নেওয়ার ফলে কী হচ্ছে, মাটির যেটা প্রতিক্রিয়া, মাটির প্রতিক্রিয়াটা কিন্তু কাজ করবে তলের সঙ্গে লম্ব দিকে। তাহলে এই দিকে এটা হচ্ছে প্রতিক্রিয়া। ওজন কাজ করবে কোন দিকে, নিচের দিকে, এই দিকে এমজি। প্রতিক্রিয়াটাকে দুটো অংশে ভাঙবো, একটা উল্লম্ব দিকে, একটা অনুভূমিক দিকে।
এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে। নর্থতলের ক্ষেত্রে বুঝিয়েছিলাম তোমাদের, আর নতুন করে বোঝাচ্ছি না। তাহলে এই দিকের উপাংশ হবে প্রতিক্রিয়ার আর কস থিটা, এই দিকের উপাংশ হবে আর সাইন থিটা। ধরো গাড়ির দ্রুতি ভি। তো দেখতেই পাচ্ছ এই বাঙ্কিং থাকার ফলে মাটির প্রতিক্রিয়াটা উল্লম্বের সঙ্গে একটা অ্যাঙ্গেল করেছে এবং তার ফলে একটা উপাংশ চলে এসেছে অনুভূমিক দিক বরাবর আর সাইন থিটা। সেই এই আর সাইন থিটাটাই অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। এবং ধরো রাস্তার যে বক্রতা ব্যাসার্ধ সেটা স্মল আর, এটা হচ্ছে রাস্তার বক্রতা ব্যাসার্ধ। তো আমরা সাইকেল আরোহী যেরকম করেছিলাম সেরকমই করতে পারি। এই আর কস থিটা সমান কী লিখবো, কারণ ওই বরাবর কোনো গতি নেই, তাহলে উপরের বল সমান নিচের বল, তাহলে আর কস থিটা সমান কী লিখবো, এমজি। আর আর সাইন থিটা, আর সাইন থিটা এই বলটা অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। অভিকেন্দ্র বলের বল কত, এম ভি স্কোয়ার বাই স্মল আর। স্মল আর ক্যাপিটাল আর গুলিয়ে ফেললে চলবে না, স্মল আরটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর ক্যাপিটাল আরটা কি প্রতিক্রিয়া। তো এবারে এটা দিয়ে ভাগ করলে আবার আর আর কাটবে, সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটা, তাহলে ট্যান থিটা সমান কী পাচ্ছি দেখো, সেই কাটাকুটি করে ভি স্কোয়ার বাই আর জি পাচ্ছি। তাহলে সাইকেল আরোহীর যা ফর্মুলা ছিল সেই ফর্মুলায় পেলাম। ওখানে সাইকেল আরোহী ইচ্ছে করে ঝুঁকেছিল আর এখানে ইচ্ছে করে নয়, রাস্তাটা বাঁকা থাকার ফলে অটোমেটিক গাড়িগুলো ঝুঁকে যাচ্ছে। তো ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি। তাহলে এখান থেকে বুঝতে পারছি কত। তাহলে এই আবার দেখো এই প্রস্থচ্ছেদ থেকে, ছবির প্রস্থচ্ছেদ থেকে আমরা ট্যান থিটা বার করতে পারি। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্বটা কত এইচ, ভূমি কত এক্স। তাহলে আমি ট্যান থিটা সমান আবার কি লিখতে পারি, ট্যান থিটা সমান এইচ বাই এক্স। তাহলে এটা যদি কম্পেয়ার করি, কম্পেয়ার করলে কি পাচ্ছি, ভি স্কোয়ার বাই আর জি সমান এইচ বাই এক্স। তাহলে সেখান থেকে আমি ভি সমান কি পাচ্ছি, রুট ওভার এইচ আর জি বাই এক্স। ভি সমান পেলাম রুট ওভার এইচ আর জি বাই এক্স। তো দেখো এখান থেকে বোঝা যাচ্ছে যে রাস্তার বাঙ্কিং কেমন করতে হবে। ধরো আমাকে টেন্ডার পাওয়া গেল যে ওই রাস্তা দিয়ে যেন 80 কিলোমিটার বেগে ট্রাফিক গেলেও কোনো অসুবিধা যেন না হয়। তাহলে ইঞ্জিনিয়ার দেখলো ভি এর জায়গায় 80 বসাতে হবে। তাহলে জি জানে, রাস্তার বক্রতা ব্যাসার্ধ ধরে রাস্তায় গিয়ে মেশিন দিয়ে মেপে নিল, এক্সটা জানা, তাহলে এইচটা বার করা যাবে। তাহলে লেবারদের কি বললো, এই রাস্তার এদিক থেকে এদিকটা যেন এইচের একটা মান আছে, এতটা উঁচু হয়, এদিকে বেশি পাথর দিবি, এরকম করে রাস্তাটা বাঁকা বানিয়ে দিল। এবং একটা সাইনবোর্ড, রাস্তা তৈরি করার পর একটা সাইনবোর্ড কি টাঙিয়ে দেবে যে ম্যাক্সিমাম ভেলোসিটি 80 কিলোমিটার পার আওয়ার। সেইভাবে বাঙ্কিংটা বানানো আছে। অর্থাৎ ওই বেগ বা ওই বেগের কম বেগে গাড়ি চালালেও ওই রাস্তায় আশা করি মানে সে তার কোনো অসুবিধা হবে না। এবার আমাদের দেশে কি হলো, আমাদের দেশে দেখা গেল তার মধ্যেও লেবাররা, মানে লেবার তো নয়, যে ঠিকাদার আছে, ইঞ্জিনিয়ারের কথা শোনার পরে সে আবার বললো অতটা উঁচু করিস না, পাথর বেশি লাগবে, একটু কম উঁচু করে দে। কিন্তু বোর্ডে সে 80 কিলোমিটার লাগিয়ে দিল। গাড়ি চালানোর সময় খুব সুন্দরভাবে গাড়িটা কোন দিকে চলে যাবে অপকেন্দ্র বলে প্রভাবে, ওই যেদিকে রাস্তা মতো সেদিক দিয়ে ছিটকে গিয়ে নয়াঞ্জলিতে গিয়ে পড়বে নাকি। যাই হোক, আশা করি সেরকম হবে না। আমি আবার একটা রাস্তা দেখেছিলাম কৃষ্ণনগরে, একটা গলির মধ্যে, সেখানে আবার যেদিকে বাঁক নেব বাইরের দিকটা নিচু, ভিতর দিকটা উঁচু, মানে উল্টো করে বাঙ্কিং করা ছিল। ভয়ঙ্কর রাস্তা। সে রাস্তায় যে সাইকেল চালানো কি দুষ্কর ছিল, যারা চালিয়েছে তারাই জানে। যাই হোক, তাহলে আশা করি বাঙ্কিংয়ের ব্যাপারটা বুঝে গেলে এইবার যে বিষয়টা আসছি, যে যদি গাড়ির ভেলোসিটি এই যে রাশিমালা এর থেকে বেশি হয় তাহলে কি হবে। গাড়ির ভেলোসিটি এর চেয়ে বেশি হলে তখন কিন্তু গাড়ি বাইরের দিকে স্কিড করে যাওয়ার চেষ্টা করবে এবং সেই স্কিড করে যাওয়াটাকে ঠেকাবে ঘর্ষণ বল। এবং ঘর্ষণ বল ম্যাক্সিমাম কত দূর অবধি ঠেকাতে পারবে, সীমাস্ত ঘর্ষণ অবধি। তাহলে ম্যাক্সিমাম যে বেগে গাড়ি চালালেও স্কিড করবে না, সেটা ডিপেন্ড করছে এই বাঙ্কিংটার উপর তো বটেই, তার সাথে সাথে ঘর্ষণ বলেরও বিষয়টা আসবে। তো আমরা নতুন করে আবার ছবিটা আঁকবো এবং ঘর্ষণ বলকে ইন্ট্রোডিউস করবো। এবার রাস্তা আঁকবো না, শুধু ওই রাস্তার প্রস্থচ্ছেদটা মানে ত্রিভুজটা আঁকবো, একে ঘর্ষণ বলকে ইন্ট্রোডিউস করবো, দিয়ে আমরা দেখবো তখন ম্যাক্সিমাম ভেলোসিটি কত হতে পারে। অলরেডি আঁকিয়ে ফেলেছি। দেখো গাড়িটা এবার একটু আগে যে ক্যালকুলেশন করছিলাম তার থেকে বেশি বেগে চলছে। তাহলে এই দিকে ছিটকে যাওয়ার প্রবণতা জন্মাবে। ঠেকিয়ে রাখছে ঘর্ষণ বল, অ্যাটলিস্ট কতক্ষণ অবধি ঠেকিয়ে রাখতে পারবে, সীমাস্ত ঘর্ষণ অবধি, সেটাকে এফ ধরেছি। তো আর কি উপাংশে ভাঙায় আছে, এই অ্যাঙ্গেলটা থিটা হবে, এটা দেখো একান্তর কোণ দেখতেই পাচ্ছ। তো এই যে এফের এই বরাবর উপাংশ হবে এফ কস থিটা, আর অন্য লম্ব দিকে উপাংশ মানে ওজন যেদিকে কাজ করছে সেদিকের উপাংশ কি এফ সাইন থিটা। এইভাবে এফ বলটাকে ভেঙে নিলাম। তাহলে এই ক্ষেত্রে যে বেগে ঘুরবে সেই বেগটাই হচ্ছে ম্যাক্সিমাম বেগ, ভি ম্যাক্স। যে বেগে ঘুরলে কোনো ক্রমে সে ঘুরতে পারবে, ঘর্ষণ বল তাকে বাঁচিয়ে দেবে। ভি ম্যাক্সের থেকে বেগ ভেলোসিটি বেশি হলে পরেই এই বরাবর ছিটকে চলে গিয়ে নয়াঞ্জলি দিকে পড়বে। তো এক্ষেত্রে সামনে আছে, তাহলে উল্লম্ব দিকের বল উপরের দিকের বল সমান নিচের দিকের বল। তাহলে আমি আর কস থিটা সমান এম জি প্লাস এফ
সাইন থিটা লিখতে পাচ্ছি। এবার mg প্লাস এফ সাইন থিটা, এফ সমান আবার দেখো মিউ ইন্টু লম্ববলটাকে আমি এখানে ধরেছি আমরা আর, তাহলে এফের জায়গায় মিউ আর লিখলাম, সাইন থিটা হয়ে গেল। এবার এটাকে এদিকে আনলে মাইনাস হবে, দিয়ে যদি আর কমন নিই তাহলে আর কস থিটা মাইনাস মিউ সাইন থিটা হচ্ছে, সেটা সমান কি দাঁড়াচ্ছে mg। তাহলে উপরে বল সমান নিচের বল করলাম, উপরে বল আর কস থিটা, নিচের বল কি এফ আর mg আর এফ সাইন থিটা, তো সমান করে দিয়েছি। এইবার এফ সমান কি মিউ এন, এনের বদলে লম্ব বলটা কি এখানে তলের সঙ্গে লম্ব দিয়ে কাজ করেছে কি আর, তাহলে আরটাই লম্ব বল, তাহলে মিউ ইন্টু আর লিখলাম এফের জায়গায়, সাইন থিটা থাকলো। এবার এটাকে বাম দিকে নিয়ে এসে কমন নিলাম, আর তাহলে কস থিটা মাইনাস মিউ সাইন থিটা সমান mg হলো। তাহলে এই একটা সমীকরণ পেলাম। আর অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে কোন উপাংশগুলো, এই উপাংশগুলো, তাহলে আর সাইন থিটা প্লাস এফ কস থিটা সমান অভিকেন্দ্র বল মানে এম ভি ম্যাক্স স্কোয়ার বাই বক্রতলার সাথে কত ছিল, স্মল আর ছিল। তা আগের মতো এবারও আর সাইন থিটা এফের জায়গায় কী লিখলাম, মিউ আর কস থিটা সমান এম, আশা করি দেখতে পাচ্ছ, একটু দেখতে অসুবিধা হবে হয়তো তোমাদের ক্যামেরায়, এম ভি ম্যাক্স, একটু মুখে বলে দিচ্ছি, এম ভি ম্যাক্স স্কোয়ার বাই আর, এম ভি ম্যাক্স স্কোয়ার বাই আর, তাহলে আর সাইন থিটা প্লাস মিউ আর কস থিটা সমান এম ভি ম্যাক্স স্কোয়ার বাই আর। সেখান থেকে যদি আরকে কমন নিই তাহলে কী হবে, সাইন থিটা প্লাস মিউ কস থিটা সমান এম ভি ম্যাক্স স্কোয়ার বাই স্মল আর। তো এই যে দুটো সমীকরণ, 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ, আমরা যদি ভাগ করে দিই, 2 নম্বর ভাগ যদি 1 নম্বর করি, 2 নম্বর ভাগ 1 নম্বর করলে এটা ভাগ এটা করলেও এটা থাকে কী আছে, সাইন থিটা প্লাস মিউ কস থিটা, সাইন থিটা প্লাস মিউ কস থিটা বাই আর আর কাটলো, নিচে কী আছে কস থিটা মাইনাস মিউ সাইন থিটা সমান এটা বাই এটা, কেটে যাবে, তাহলে ভি ম্যাক্স স্কোয়ার বাই আর জি হবে। ও এটা ক্যামেরায় উঠছে না, তাহলে ভাগ করলে সাইন আর কেটে গেল, আর ডান দিকে কি ভি ম্যাক্স স্কোয়ার বাই আর জি হলো। এইবার বইয়ে যেটা করেছে সেটা হচ্ছে উভয় পক্ষকে উপর নিচকে কস থিটা দিয়ে ভাগ করেছে আর ভি ম্যাক্স বার করেছে। তাহলে ভি ম্যাক্স সমান এই আর জিটা এদিক যাবে, তাহলে আর জি, আর উপরে যদি কস থিটা সাইন দিয়ে ভাগ করি তাহলে সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা প্লাস মিউ, আর নিচে কি 1 মাইনাস মিউ ট্যান থিটা, এই পুরোটার দেখো ভিম্যাক্স স্কোয়ার সমান এটা, তাহলে ভিম্যাক্স সমান কি পুরোটা রুট, মানে পুরোটার মাথায় হাফ, তাহলে এই ফর্মুলাটা আমরা পেলাম। আচ্ছা, তাহলে এই বেগে চললে কি হবে, যেটা রাশিমালা এটা, গাড়িটা স্কিড করবে না, বৃত্তাকার পথে পার করবে। বেগে যদি এর চেয়ে বেশি হয় তাহলে কিন্তু গাড়ি স্কিড করে গিয়ে নয়নজলিতে পড়বে। আর এই যে ভেলোসিটি ছিল, এই ভেলোসিটি চললে কী হবে, কোনো ঘর্ষণ বলের প্রয়োজন হবে না, গাড়ি এমনি সুন্দরভাবে বাঁক নেবে, ফলে রাস্তা বা টায়ারে সেরকম কোনো ক্ষতি হবে না। তাহলে আশা করি ক্যালকুলেশনটা তোমাদের ক্লিয়ার হয়েছে। গাড়ি চালালে নিশ্চয়ই আমার কথা মনে পড়বে, তখন নিশ্চয়ই খাতা কলম নিয়ে ক্যালকুলেশনটা করে তারপরে গাড়ি চালাবে। যাই হোক, বুঝতেই পারছো তাহলে সেটা কী ধরনের গাড়ি চালানো হবে, খাতা নিয়ে যদি ক্যালকুলেশন করে গাড়ি চালাতে হয়। তাহলে মোটামুটি এই টপিকটা শেষ হলো। এরপরে আমরা চলে আসবো সেন্ট্রিফিউজে। সেন্ট্রিফিউজ বিষয়টা কি একটু বুঝে নাও। সেন্ট্রিফিউজ আসলে কিছুই নয়, একটা চোঙের মতো যন্ত্র, যে চোঙটা একটা চোঙের মতো পাত্র, যে চোঙটা একটা অক্ষের চোঙের ভিতরে যে অক্ষ তার চারদিকে বাই বাই করে ঘুরতে পারে। তো কি কাজে লাগে, কিচ্ছু না, একটা মিশ্রণ থেকে বিভিন্ন বস্তু আলাদা করার কাজে লাগে। নিশ্চয়ই তোমরা অনেকে হয়তো দেখেছো বাড়িতে কি করে ঘি বানায়, দেখবা একটা বাটিতে কদিন আগে ওই সরগুলো জমা করে বেশ কিছুদিন ধরে, দুধের সরগুলো একটু পচে, একটু গন্ধ বেরোয়, যাই হোক, তো সেগুলো একটু দইও মিশিয়ে দেয়, এতে হয়তো ব্যাকটেরিয়ার কোনো ভূমিকা হয়তো আছে, যাই হোক। তো সেইটা যখন অনেকটা হয় একসাথে তখন পাত্রে নেয়, পাত্রে নিয়ে একটা ওটাকে ঘোঁটার একটা মেশিন যন্ত্র থাকে, মানে যন্ত্র মানে একটা দণ্ড, তার মাথাটা খাঁচ কাটা মতো কাঠের জিনিস, সেটা দিয়ে ওটাকে আচ্ছা করে ঘাঁটে। তো প্রথমে ভালো করে একটু জল টল ঢেলে মোটামুটি ওটাকে একটা সেই লিকুইড টাইপ বানিয়ে নেয়, বানিয়ে নিয়ে আচ্ছা করে ঘাঁটে, ঠান্ডা জল দেয়। কিছুক্ষণ পরে দেখা যাবে যে সেই মাখনটা এসে যেটা দিয়ে ঘাঁটছি তার গোড়া এসে জমা হচ্ছে। কেন? আসলে দেখো, যখনই ঘাঁটছি একটা বৃত্তীয় গতি সৃষ্টি হচ্ছে, এই বৃত্তীয় গতি হওয়ার ফলে
সবাই একই কৌণিক বেগে ঘুরতে শুরু করলো, ভিতর যত পদার্থ আছে কৌণিক বেগ সবারই সেম, তা যে ধরো সব কটা পদার্থ একই জায়গায় আছে, বিভিন্ন ভরের পদার্থ একই জায়গায় আছে, কৌণিক বেগ সেম, ভর সেম, তাহলে অপকেন্দ্র বল এম ওমেগা স্কোয়ার আর, ওমেগা সেম, একই জায়গায় আছে, আর সেম, তাহলে এম ওমেগা স্কোয়ার আর, তাহলে কোনটা আলাদা, ভরটা আলাদা, যে ভারী তার ভর বেশি, যে হালকা তার ভর কম, তাহলে ভারী বস্তুর উপর অপকেন্দ্র বলটা কী হচ্ছে, বেশি হচ্ছে, হালকা বস্তুর উপর কম হচ্ছে। তাহলে একই জায়গায় থাকা ভারী আর হালকা বস্তুগুলোর মধ্যে ভারী বস্তুগুলো বেশি বল অনুভব করছে, ফলে ওরা কি পাত্রের প্রান্তের দিকে চলে যাবে, আর হালকা বস্তুগুলো কি হবে, কেন্দ্রের দিকে চলে আসবে। তো এর ফলে যেটা দিয়ে ঘুরছোটাকে তার গায়ে জমা হবে হালকা বস্তুগুলো, এবং এইভাবে জমতে জমতে যখন অনেকটা মাখন জমে যাবে, আবার ঠান্ডা জল দিচ্ছে, ওরা একটু একদম লিকুইড থাকবে না, পেস্ট পেস্ট মতো হয়ে যাবে, ওরা কোথায় জমবে, ওর গায়ে, এরকম করে হাত দিয়ে তুলে নেয়, আবার ঘটে এরকম করে বেশ কয়েকবার ওরকম করে ঘোরানোর পরে পুরো মাখনটা আলাদা হয়ে যায়, যেটা পড়ে থাকে সেটাকে ঘোল বলে। ঘোলও নাকি, ঘোল কিন্তু খেতে খারাপ নয় যদি ঠিক করে বানানো হয়, যাই হোক। আর এই যে মাখনটা পেলাম, এখান থেকে কী করে মানে একটু জাল দিতে হয়, জাল দিলে ঘিটা লিকুইড হয়ে যায়, আর বাকি অংশটা হয়তো ওই ঘোলের কিছু অংশ, সরের কিছু অংশ ওখানে ছিল, সেগুলো একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে নিচে থিতিয়ে পড়ে, ছেঁকে নিলে একদম পিওর গাওয়া ঘি তুমি পেয়ে যাবে। হ্যাঁ, গাওয়া ঘি তখনই পাবে দুধটা যদি গরুর দুধ হয়, নাহলে তো গাওয়া ঘি পাবে না, ছাগল দুধ হলে হয়তো ছাওয়া ঘি পাবে, যাই হোক সেটা বলা হয় কিনা জানি না আমি। তো যেটা বলছিলাম, দেখো এখানেও কিন্তু এই অপকেন্দ্র বল কাজে লাগছে, এবং এই মেশিনটাও সেন্ট্রিফিউজেরই অনুরূপ, যেটা আমরা বাড়িতে যেভাবে করছি। যেমন ধরো রক্ত থেকে কণিকাগুলো আলাদা করতে হবে। তোমরা জানো যে রক্ত যখন নেয় আমাদের শরীর থেকে, তখন তো রক্তরস কণিকা সব একসঙ্গে নিয়ে নেওয়া হয়ে গেল, আলাদা করে নিতে পারবে না। এবার কোনো লোকের হয়তো রক্তরস প্রয়োজন, কোনো লোকের হয়তো আরবিসি প্রয়োজন, কারোর ডাব্লিউবিসি প্রয়োজন, কারোর অনুচক্রিকা প্রয়োজন, তো যার যেরকম প্রয়োজন তাকে সেরকম দিতে হবে। মানে একই রক্ত বিভিন্ন জনকে দেওয়া যাবে, বিভিন্ন অংশ, তো আলাদা কী করে করে, ওইরকম একটা সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে দিয়ে দেয়, বাই বাই করে ঘোরে সিলিন্ডারটা, এবং বিভিন্ন কণা ভর অনুসারে বিভিন্ন জায়গায় জমে, পরে সেপারেট করে নেওয়া হয়। এই সেন্ট্রিফিউজ মেশিনে কিন্তু এইসব বিভিন্ন কাজে লাগে। যেমন ওয়াশিং মেশিনের মতো এই মধ্যেও এই ধরনের একটা চোঙ থাকে, যার গায়ে ছিদ্র থাকে, তো ভিতরে যেই ভিজা জামা কাপড় দিয়ে দিলে সেটা বাই বাই করে ঘুরলে কী হবে, জামা কাপড় থেকে জল ছিটকে ওই ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে যাবে, ফলে জামা কাপড়গুলোর মধ্যে জলই থাকবে না। ভিজে জামা কাপড় দিলে ওরকমভাবে জল পুরো বের করে দেয়। তারপর তুমি হাত দিয়ে যদি বাহুবলী কেনেও চেপাও, জল বের করতে পারবে না, এতটাই জল ওটা বের করে দেয়। তারপরে রোদে তুমি 2 মিনিট রেখে দাও, একদম শুকিয়ে কটকরে হয়ে যাবে, মানে রোদে বেশি তোমাকে রাখতেই হবে না। তো যাই হোক, এইসব যন্ত্রগুলো নিয়ে আলোচনা আছে, তাহলে সবই দেখো অপকেন্দ্র বলের একটা অ্যাপ্লিকেশন এগুলো, তো এগুলো বই থেকে পড়বে। পৃথিবীর মেরুদেশটা চাপা কেন? পৃথিবীর আকার কিন্তু পারফেক্ট গোলক নয়, তোমরা জানো। তা পারফেক্ট গোলক নয় কেন পৃথিবী? তার কারণটা কী? তার কারণটা দেখো, যখন পৃথিবীর জন্মলগ্ন ছিল, তাহলে এই ধরো পৃথিবী, এই ধরো অক্ষ, তাহলে অক্ষ থেকে সব থেকে দূরে আছে কারা? এই পেট বরাবর যারা আছে, মানে নিরক্ষীয় তলে যারা আছে, সেখানকার ম্যাটারগুলো সবচেয়ে দূরে আছে। সবচেয়ে কাছে কারা আছে? যারা মেরুতে আছে। তো ঘুরছে, সবাই একই কৌণিক বেগে ঘুরছে, অর্থাৎ 24 ঘন্টায় এক পাক মারছে। তখন কি ছিল আমি অবশ্য জানি না, আগে হয়তো আলাদা থাকতে পারে। তা এখনকার অনুসারে 24 ঘন্টায় এক পাক মারছে। তো কৌণিক বেগ সবারই সেম, কিন্তু দূরত্ব কোথায় বেশি? অক্ষ থেকে নিরক্ষীয় তল বরাবর বেশি, মানে যারা পৃথিবীর পৃষ্ঠে আছে তাদের বেশি। তাহলে অপকেন্দ্র বল কারা বেশি ফিল করছে? যারা নিরক্ষীয় তল বরাবর পৃথিবীর পৃষ্ঠে আছে, ফলে তারা দূরে ছিটকে যাওয়ার প্রবণতা তাদের কি? তাদের অনেক বেশি। কিন্তু মেরুদেশে যারা আছে তার দূরে ছিটকে যাওয়ার প্রবণতা কি? কম। জন্মলগ্নে পৃথিবী তো লিকুইড ছিল, তাহলে পেটটা ওই জন্য অপকেন্দ্র বলের প্রভাবে কী হয়েছে? মোটা হয়ে গেছে, আর ওই মেরুটা কী হয়ে গেছে? চ্যাপ্টা হয়ে গেছে। ফাঁকা স্থান পূরণ করার জন্য মেরু থেকে পদার্থগুলো সরে এসেছে, চ্যাপ্টা হয়ে গেছে, ওই জন্য পৃথিবীর মেরুদেশে একটু চাপা। তাহলে কেন চাপা, আশা করি বুঝতে পারলো। এইবার চলে আসি লাস্ট বিষয় চ্যাপ্টারে। আজকে অঙ্ক নিয়ে আলোচনা করবো না, এই থিওরিতে শেষ করবো, বাড়িতে ভালো করে থিওরিগুলো প্র্যাকটিস করো, পরের দিন প্রচুর অঙ্ক নিয়ে আলোচনা করবো, এবং এই চ্যাপ্টারে বেশি ইন্টারেস্টিং অঙ্ক আছে, বেশ মজার অঙ্ক আছে। তো যাই হোক, লাস্ট যে বিষয়টা, যেটা খাতা কলমে করতে হবে আমাকে, সেটা করার পরে তোমরা দারুণ একটা ব্যবসা শিখে যাবে। চাকরি বাকরি তো কিছু নেই, ব্যবসাই করতে হবে। তো ব্যবসার একটা ধান্দা তোমাদের শিখিয়ে দেবো, কী করে ব্যবসাটা তোমরা করতে পারবে। সেটা হচ্ছে যে আহ্নিক গতির জন্য যে ওজনের হ্রাস, আহ্নিক গতির জন্য পৃথিবীর সব জায়গায় আমাদের ওজন এক হয় না, কোথাও আমাদের ওজন একটু বেশি হয়, কোথাও কম হয়। কেন হয়, কোথায় গেলে কেমন হয়, সেগুলো নিয়ে চলো খাতায় কলমে একটু আলোচনা করে দিচ্ছি। দেখা যাক তাহলে। এই ধরো পৃথিবী, কখনোই আঁকতে পারবো না পৃথিবী, ওই জন্য তোমাদের বললাম এই ধরো পৃথিবী। যাই হোক, এটা ধরো কেন্দ্র, আর এইটা হচ্ছে নিরক্ষীয় তল। তাহলে এটা কি হবে? পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরলাম। আমরা ধরো এখানে আছি,
আমরা কত অক্ষাংশ আছে কী করে পাবো না, পৃথিবীর কেন্দ্রের সঙ্গে আমাদের অবস্থান যোগ করে দিলাম, নিরক্ষীয় তলের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করবে সেটাই হচ্ছে আমাদের অক্ষাংশ। তো পৃথিবী ঘুরছে ধরো ওমেগা কৌণিক বেগে, পৃথিবী ঘোরার ফলে আমরা ঘুরবো, কিন্তু আমরা যে বৃত্তপথে ঘুরবো সেই বৃত্তপথটা মোটেও এই নিরক্ষরেখা নয়, আমরা একটু ছোট আকারের বৃত্তপথে ঘুরবো। সেই বৃত্তপথটা হচ্ছে এইটা, এই বৃত্তপথে আমরা ঘুরছি, তার কেন্দ্র কোনটা? এটা। তো এই বৃত্তপথের ব্যাসার্ধ হচ্ছে এইটা, এটা হচ্ছে স্মল আর দেখতেই পাচ্ছ। এইখানে ধরো এম ভরের একটা বস্তু আছে, তো বৃত্তপথে ঘুরলে পারেই তার উপর একটা অপকেন্দ্র বল কাজ করবে। কোন দিকে কাজ করবে? কেন্দ্র থেকে বাইরের দিকে। তো কেন্দ্র থেকে বাইরের দিকে, এটা সেই বৃত্তপথের কেন্দ্র, যে বৃত্তপথে ও ঘুরছে, তাহলে সেখান থেকে বাইরের দিকে একটা অপকেন্দ্র বল কাজ করছে। রাশিমালা কি? অবশ্যই এম ওমেগা স্কোয়ার। ক্যাপিটাল আর না স্মল আর লিখবো? অবশ্যই স্মল আর লিখবো, কারণ সে যে বৃত্তপথে ঘুরছে তার ব্যাসার্ধ স্মল আর। এই যে বস্তুটা, তার ওজন কোন দিকে কাজ করবে? অবশ্যই পৃথিবীর কেন্দ্রের দিকে, তাহলে এই দিকে, সেটা হচ্ছে এমজি। তো এই এম ওমেগা স্কোয়ার আর এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে, একান্তর কোণ বুঝতেই পারছো। এই এম ওমেগা স্কোয়ার আরকে দুটো উপাংশে ভাঙবো, একটা হচ্ছে এই বরাবর, আর একটা উপাংশের আমাদের প্রয়োজন নেই। তো এই অ্যাঙ্গেলটা থিটা হলে বিপরীত কোণ এটা থিটা হবে, তাহলে এই বরাবর এম ওমেগা স্কোয়ার আর উপাংশ কত? এম ওমেগা স্কোয়ার স্মল আর কস থিটা। তাহলে দেখো এই ঘোরার ফলে ওজনের উল্টো দিকে একটা অপকেন্দ্র বলের উপাংশ কাজ করছে, সেটা এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। ফলে বস্তুর ওজনের একটা আপাত হ্রাস হচ্ছে। তাহলে আপাত ওজন ডাব্লিউ সমান কী হবে? অরিজিনাল ওজন এমজি মাইনাস উল্টো দিকে কাজ করছে কত? এম ওমেগা স্কোয়ার স্মল আর কস থিটা। তাহলে এই গেল আপাত ওজন। আর একটা বিষয় ভাবি, এই দেখো এই যে ত্রিভুজটা পেলাম, এই ত্রিভুজের এই বাহুটা কত? এই বাহুটাও পৃথিবীর ব্যাসার্ধ, মানে এটার সঙ্গে সমান, অর্থাৎ ক্যাপিটাল আর। এই বাহুটা কত? স্মল আর। এই অ্যাঙ্গেলটা কত? থিটা। এই থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজ নিয়ে কার ফর্মুলা? কসের ফর্মুলা তুমি জানো। তাহলে কস থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ, অর্থাৎ স্মল আর বাই ক্যাপিটাল আর। তাহলে স্মল আর সমান দাঁড়াচ্ছে ক্যাপিটাল আর কস থিটা। তো এই মানটা যদি এখানে পুট করে দিই তাহলে কি হবে? তাহলে আপাত ওজন ডাব্লিউ সমান কি হচ্ছে? এমটা কমন নিলাম, জি মাইনাস ওমেগা স্কোয়ার, স্মল আরের জায়গায় ক্যাপিটাল আর কস থিটা লিখবো, ক্যাপিটাল আর লিখলাম, কস থিটা আগেও একটা ছিল, তাহলে হয়ে গেল কস স্কোয়ার থিটা। তাহলে এই গেল পুরো রাশিমালাটা। তাহলে আপাত ওজন ডাব্লিউ সমান এম ইন্টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা মুখস্থ করতে হবে। তো এখান থেকে আপাত অভিকর্ষ ত্বরণও বার করা যায়, যেটা আমরা পরবর্তী কোনো একটা চ্যাপ্টারে বার করবো। কিছু নেই, ভর দিয়ে ভাগ করবো, তাহলে বিভিন্ন জায়গায় অভিকর্ষ ত্বরণের মানও বিভিন্ন হবে পৃথিবীর বিভিন্ন অবস্থানে। সেটা কত? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা হবে। যাই হোক, তাহলে আমাদের ওজন সবচেয়ে বেশি ফিল হবে কোথায়? অবশ্যই মেরুতে, কারণ সেখানে গেলে আমাদের দেখো থিটাটা কত? 90 ডিগ্রি হয়ে যাবে। অক্ষাংশ কত? মেরুতে গেলে 90 ডিগ্রি, অর্থাৎ কস 90 মান কত? 0। তো ওজন কত হবে? এমজি হবে, অরিজিনাল ওজন যেটা সেটাই। আর নিরক্ষীয় তলে থাকলে থিটাটা কত? 0, তাহলে সেক্ষেত্রে কস 0 কত? 1। সেক্ষেত্রে ওজন কত হবে? এম ইন্টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর হবে, অর্থাৎ ওজন সবচেয়ে মিনিমাম হবে। তাহলে বুঝতেই পারছো সবচেয়ে কম ওজন কোথায়? নিরক্ষীয় তলে, নিরক্ষরেখা বরাবর। সবচেয়ে বেশি কোথায়? মেরুতে। তাহলে ব্যবসাটা শিখিয়ে দিই। ব্যবসাটা হচ্ছে শাক সবজি, আলু পটল, যত রকমের ভালো ভালো সবজি সব তোমরা নিরক্ষরেখায় গিয়ে বাজার করে নিবা। বাজার করে নিয়ে ওই দেখবা চলে যাবা মেরুতে। মেরুতে এস্কিমোরা থাকে, ওরা শীতকালে এত ঠান্ডা, ওরা শাক সবজি খেতেই পায় না, ওরা যা বলবা দামে কিনে নেবে। আবার মেরুতে গেলে ওজনও বেড়ে যাবে, তাহলে ওখানে কম ওজনের জিনিস কিনে বেশি ওজনে বিক্রি করতে পারবে। দারুণ ব্যবসা। তাহলে যদি পড়াশোনা না হয় এই ব্যবসাটা করতে পারো। তো যাই হোক, এটা আপাতত মুখস্থ করবা। পরের দিন এই যে আজকে অনেকগুলো ফর্মুলা শিখলাম, তারপর বেশ কিছু অঙ্ক আছে, থিওরি পোর্শন অনেকটা শেখালাম, চ্যাপ্টারটা শেষই হয়ে গেল। প্রথম থেকে লাস্ট অব্দি চ্যাপ্টার এর থিওরি পোর্শন সব ভালো করে মুখস্থ করবা, বারবার পড়বা। দুটো ভিডিও দিচ্ছি আজকে নিয়ে, বারবার দেখবা। আশা করি সমস্যা থাকবে না। সমস্যা থাকলে আমাকে জানাবে। পরের দিন বেশ ইন্টারেস্টিং বেশ কিছু অঙ্ক আছে, যেগুলো খুব আসেও, জয়েন্টেও আসে, এমনি এইচএসেও আসে। সেগুলো আমরা এইচএস বলতে এই 11-এর পরীক্ষাতেও আসে, সেগুলো আমরা প্র্যাকটিস করে নেব। তাহলে পরিশ্রম করো। আজকে আর দূরই, পরের ভিডিওতে আবার দেখা হবে।